প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমানের আজকেও যে ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, এটা আমাকে অত্যন্ত বিস্মিত করেছে। দেখুন, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অত্যন্ত সম্মানের সাথে কথা বলি, বেগম খালেদা জিয়ার প্রতি আরো বেশি সম্মানের সাথে কথা বলি। এই জিনিসগুলো করি কেন জানেন? অন্তত আমরা আশা করি যে তারেক রহমান সাহেব এমন একটা সংস্কৃতি করবেন, সেটাতে তিনি অবশ্যই আওয়ামী লীগকে ঘৃণা করবেন, যা যা অতীত আছে সেগুলার তার মতে যেটা ভালো সেটা করবেন, কিন্তু ন্যূনতম ভদ্রতা সভ্যতা সৃষ্টি করবেন, এটা তো আসলে যে কেউ আশা করতে পারে, তাই না? আর যদি ভদ্রতা সভ্যতা তিনি সৃষ্টি করতে চান বা প্রতিষ্ঠিত করতে চান, তাহলে তার এই যে ছেলেটা জাহিদুর রহমান কি করে তার উপদেষ্টা থাকে? জাহেদ আজকেও কি বলেছে আপনারা শুনেছেন, যে শেখ হাসিনা মাফিয়া, শেখ হাসিনার সাথে সাকিব আল হাসানকে মিলিয়ে পচে যাওয়া মানুষ, শেখ হাসিনা সাকিব আল হাসানের চেয়েও বড় ক্রিমিনাল, এবং হাসিনা হাসিনা করে কথা বলছে। জাহেদ কিন্তু একবারও মনে করছে না যখন সে হাসিনার সাথে বেয়াদবি করে কথা বলছে, হাসিনার সকল সমর্থকের অন্তরে কিন্তু সে আঘাত দিচ্ছে। আচ্ছা বলুন তো, এই জাহেদুর রহমান, এই যে 4.5 ফিটের মতো একটা ছেলে, বাংলাদেশে যত হাসিনা সমর্থক আছে ওর শরীরে কি ততগুলো পশম আছে? আপনারা বলবেন যে আমি থ্রেট করছি। না, আমি থ্রেট করছি না, এই অসভ্যতাটা আমরা দেখতে চাই না। কিন্তু দেখেন, জাহেদ এখন একজন বিজয়ী, সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সে আরো গুরুত্বপূর্ণ একটা কাজ পেয়েছে, যে সরকারের কার্যক্রমের উপর সে কিন্তু ব্রিফিং করে নিয়মিত। সেখানে যে কোনো ঠান্ডা মাথার মানুষ, যে কোনো, আমি তারেক রহমানের সরকারের বিএনপির দলের পার্সপেক্টিভ থেকে বলছি, দেখুন এই দলটা তো নিশ্চিতভাবে, আমরা তো ভদ্রলোক দেখি, আমি তো সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী, এইভাবে এমনকি স্বাস্থ্যমন্ত্রী, এমনকি জাহেদ যেই মন্ত্রণালয়ের হয়ে এইসব কথা বলতে আসে, সে তথ্যমন্ত্রী, এদেরকে তো আমরা দেখি, এদের কথাবার্তা শুনি, এবং এদেরকে আমরা ভদ্রলোক বলেই জানি। হ্যাঁ, তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভাজন আছে, সেটা তো প্রত্যাশিত, তাই না? কেউ কিন্তু এই বিষাক্ত কথাবার্তা বলে না, জাহেদ যেভাবে বিষাক্ত কথাবার্তা বলে। এবং আপনারা দেখবেন যে কথা বলার সময় বিষ কিন্তু তার শরীরে একদম সাপ যেমন আপনার বিষে ফুলে যায়, এরকম সে কথা বলার সময় কিন্তু ফুলে যায়। ইদানিং তার স্বাস্থ্য একটু ভালো হয়েছে, আগে স্বাস্থ্যটা খারাপ ছিল, উপদেষ্টা থাকলে স্বাস্থ্য ভালো হয়, কিন্তু সেটা কোনোভাবে বিষটা কমাতে পারছে না। অতীতে সে শেখ হাসিনাকে বলতো দিল্লি দাসী, সেগুলো এখনো বলছে, নানানভাবে সে কিন্তু তার বিষ একটুও কমাতে পারছে না। এখন যদি শেখ হাসিনা মাফিয়া হয়, মাফিয়ারা কি করে, মাফিয়ারা কি ধরনের অপরাধ করে, যদি সেই ধরনের অপরাধ তো করার জন্য জাহেদ সেভাবে সেটা ডাকছে যে তোমরা মাফিয়া, আমার উপর একটা অপরাধ করে দেখাও যে তোমরা মাফিয়া। ভবিষ্যতে যদি সেই মাফিয়ারা, যদি এই জাহেদকে মাফিয়ারা যা করে সেটা না করে এই জাহেদকে যদি উলঙ্গ করে রাস্তায় রাস্তায় ঘুরায়, এই জাহেদের লম্বা চুল ছাড়া আর কিছু আছে দেখার? জাহেদকে যদি এই মাফিয়াদের সমর্থকরা যদি গুলিস্তানে উলঙ্গ করে বেঁধে রাখে পিলারের সাথে বছরের পর বছর, আজকে জাহেদ যে ঘৃণা দেখাচ্ছে, জাহেদ যেই অপরাধে শেখ হাসিনা এবং তার সমর্থকদের অপরাধী করছে, যেইভাবে সে সাকিব আল হাসান, যাকে কোটি কোটি ক্রিকেট ভক্ত ভালোবাসে, এখনো ভালোবাসে, বুঝলাম যে 2024-এর জঙ্গি উত্থানের পর বিএনপি এবং জঙ্গি গোষ্ঠীগুলা সাকিব আল হাসানকে ভালোবাসে না, কিন্তু অন্যদিকে তো আরো 10-12 কোটি মানুষ রয়ে গেছে, তারা তো সাকিব আল হাসানকে ভালোবাসে। এই সাকিব আল হাসানের সমর্থকরা কিংবা শেখ হাসিনার সমর্থকরা যদি এই জাহেদকে উলঙ্গ করে বাংলাদেশের 68,000 গ্রামে ঘুরায়, আমার প্রশ্নটা হলো যে জাহেদ আজকে যেইভাবে শেখ হাসিনাকে এবং সাকিব আল হাসানকে অপরাধী বলছে, সেই অপরাধী হিসাবে তো তারা এই রাইটটা পেয়েই যায় যে না, আমরা জাহেদকে উলঙ্গ করে সারা বাংলাদেশে ঘুরাবো। জাহেদ কি তখন বলতে পারবে যে আমাকে মাফ করে দিন? বা জাহেদ কি তখন বলবে যে না, আপনারা এত বড় অপরাধী না, আমাকে কেন উলঙ্গ করে ঘুরাচ্ছেন? তখন তো তারা বলবে যে যদি আমরা এত বড় অপরাধী না হই, যখন হাতে ক্ষমতা পেয়েছো তখন কিভাবে তুমি এই কথাগুলো বলতে? আমি তখনও মাফ করে দিচ্ছি, জাহেদ যখন অ্যাক্টিভিজম করতো, যখন সে বিষোদ্গার করতো, মিথ্যা কথা বলতো, সে সময়টা মাফ করে দিচ্ছি। একটা রাজনৈতিক কারণে সে মিথ্যা কথা বলছে, সে ভারতকে ছেচড় রাষ্ট্র বলছে, সেটা অবশ্য পরেও বলেছে, তারপরে শেখ হাসিনাকে দিল্লি দাসী বলেছে, সে একটা উদ্দেশ্য হাসিলের জন্য সে বলছে, মাফ করে দিলাম। কিন্তু সে যখন ক্ষমতা পেল, সরকার গঠন করলো, উপদেষ্টা হলো, তখন যখন সে একই ঘৃণা প্রদর্শন করে, তখন তো সত্যিকার অর্থে বিপরীত পক্ষের কিন্তু এই অধিকারটা জন্মে যায় যে তাকে আমরা উপযুক্ত একটা শাস্তি প্রদান করব। সেই শাস্তিটা কি? আইনের দৃষ্টিতে একটা শাস্তি আছে, কিন্তু জাহেদ তো প্রতিদিন আইনের বাইরে থেকে অপরাধ করছে। জাহেদের মায়ের বয়সী একজন মানুষকে সে যেইভাবে, যেই ঘৃণা নিয়ে এখনো কথা বলে, যার কোটি কোটি সমর্থক আছে বাংলাদেশে,
এটা কি সম্ভব হয়? দেখুন, আমি জাহেদের প্রতি ঘৃণা থেকে এগুলো বলছি না, আমার ঘৃণাটা আসছেও না, কিন্তু জাহেদ যে অপরাধটা প্রতিদিন করছে, এইটা কি তারেক রহমানের সরকারের কোনো আমি বলি যে আপনাদের কোনো দায়িত্বশীল মানুষ নাই একটু ডেকে সতর্ক করা যে তুমি একটু সাবধান হও? আপনারা তো দেখেছেন জাহেদ কিভাবে দিল্লিতে প্রবেশের জায়গায় অপমানিত হয়েছে। এরকম একটা বড় অপমান হলে একটা মানুষ যে তার সরকারের মুখে চুনকালি দিল, তার নিয়োগকর্তার মুখে চুনকালি দিল, সে মানুষটার একটু বোধ বুদ্ধি হয় না যে না, এখন থেকে আমি অন্তত ন্যূনতম সাবধান হব? আমরা কিন্তু জাহেদের মধ্যে সেই সাবধানতাটা দেখছি না। এবং এই সাবধানতাটা আমরা কিন্তু আরো পেরিফেরিতে যত অপরাধী আছে সাইবার সন্ত্রাসী, কারোর মধ্যে কিন্তু আমরা দেখি না। আপনারা দেখবেন যে পিনাকি, ইলিয়াস, এদের কথা বাদ দেন, পিনাকি ইলিয়াসরা তো অলরেডি অন্ধকারের জীবন বেছে নিয়েছে। এই যে ছেলেটা আছে গোলাম মুর্তজা, ওয়াশিংটনে নিযুক্ত করে দিয়ে গেছে দস্যু ইউনুস, সে কিন্তু প্রথমে বলে শেখ হাসিনা, তারপরে বলে খুনি শেখ হাসিনা। শেখ হাসিনা বলে ভুল করে ফেলে, ওর মনে হয় যে খুনি কথাটা বলিনি, তখন আবার রিপিট করে খুনি শেখ হাসিনা। যত পেরিফেরিতে যে অপরাধীগুলো আছে, শাহরিয়ার, তারপরে আপনার ফুয়াদ, এরা কিন্তু এখনো শেখ হাসিনার প্রতি ওই ঘৃণাটা প্রদর্শন করে যাচ্ছে, যে ঘৃণাটা মূলত অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সকল মানুষই হয়তো পোষণ করে, কিন্তু সবাই তো এটাই ভাবে প্রকাশ করে না। অনেকের ভদ্রতা জ্ঞান আছে, অনেকে মনে করে যে পরিমিতি বোধের দরকার আছে জীবনে, এইটা মনে করেও কিন্তু অনেকে এই ঘৃণাটা প্রকাশ করে না। শুধু শিবিরকে এই ঘৃণাটা প্রকাশ করতে দেখি, সাথেই কয়েকটা ছেলে, জাহেদ, মুর্তজা আর ফুয়াদ তো শিবিরই, শাহরিয়ার, এই লোকগুলো, এবং শিবিরের যত সন্ডা পন্ডা গুন্ডা, হ্যাঁ, মাস্তান, এগুলো আছে। এটা কি লক্ষণ করে বোঝেন? এরা ধরে নিয়েছে যে এরা এমন একটা ঘটনার সাথে জড়িত হয়ে গেছে 2024-এ, যে কোনোভাবে সেই ঘটনার যে তাদের বিজয়, এই মরালটাকে বুস্ট আপ করে রাখতে হবে। এটা রাখার উপরই কিন্তু তাদের জীবন নির্ভর করছে। অর্থাৎ ওরা ধরে নিয়েছে যে শেখ হাসিনা আসলে আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। কিন্তু শেখ হাসিনা তো সে ধরনের কোনো কথা বলেনি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ তো আমরা আজ পর্যন্ত 2024-এর পর বলিনি যে আমরা রাস্তায় মানুষ পিটিয়ে মেরে ফেলবো, আমরা তোমাদেরকে উলঙ্গ করে ঘুরাবো, আমরা তোমাদেরকে জীবন্ত পুড়িয়ে দিব, আমরা তোমাদেরকে কবর থেকে লাশ তুলে পড়িয়ে দিব। এই ধরনের কাজ তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিতে করতে পারে না। এরা তো সভ্যতার অংশ, যতই তাদের সীমাবদ্ধতা থাকুক, আমি অতীতে অনেক সীমাবদ্ধতার কথা বলেছি, তারপরেও তো আমাদের তো সেই ধরনের উদাহরণ নাই, খুব কম, দু একটা যে নাই তা বলবো না। সেটার জন্য অবশ্যই আমি নিন্দা জানাই। শেখ হাসিনা সরকারের আমলেও যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা দেখেছি যে এই ধরনের কিছু কিছু ঘটনা হয়তো খুঁজে পাওয়া যাবে, কিন্তু এই যে কন্টিনিউয়াস পিঞ্চিং করা, মাফিয়া ইত্যাদি ইত্যাদি, মাফিয়া হলেও তো মানুষ মাফিয়া বলে না, তাই না? আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, আপনি সবই করবেন, অন্তত মুখের সভ্যতা তো নিয়ে আসবেন, তাই না? আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও আহ্বান জানাতে চাই, দেখুন, আপনি একটা বড় দলের নেতা এবং আপনি করছে তো না। হ্যাঁ, আপনাকে শেখ হাসিনা তারেক বলেছে, আপনি তো তার ছেলের বয়সী, কিন্তু আপনি সেজন্য শেখ হাসিনার ছেলের বয়সী আরেকজনকে লাগিয়ে দিবেন শেখ হাসিনাকে হাসিনা করার জন্য? এটা কি হয়? তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আপনি যদি এই ধরনের অসভ্য লোককে অসভ্যতা করতে দিয়ে যান, আমরা তো ভাববো যে এগুলো আপনার জানাশোনা মতে হচ্ছে, এবং আপনি নিজে সচেতন ভাবে এদেরকে নিয়োগ করে রেখেছেন যাতে এরা সকাল বিকাল এই গালিগুলা দিতে পারে। আমরা যদি এটা মনে করি, এটা কি আপনার ভাবমূর্তিকে উজ্জ্বল করছে? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি একদিন আগে আপনাদেরকে বললাম যে আপনারা তারেক রহমান আসছেন না, কিন্তু যেই আমাদের পরাগ জৈনের সফরের পর যেমন 180 ডিগ্রি ঘুরে গেল সব ব্যাপারটা, তাতে এখন বলতে পারি ক্ষমতা থাকলে না এসে দেখা। আপনারা মাঝে মাঝে আমাকে উপেক্ষা করেন না, উপেক্ষা করে আপনারা বলেন যে ভারত একটা দুর্বল রাষ্ট্র, তাকে সবাই এসে চাটা মেরে যাচ্ছে, সে কোনো কথা বলে না। আসলে আমি বলেছিলাম ভারত সহনশীল দেশ, কিন্তু সহনশীলতায় কেউ যদি দুর্বলতা বলে মনে করে, তখন সময় মতো জবাব দেওয়ার জন্য ভারত তৈরি হয়ে থাকে। এই যে বাংলাদেশের অত্যন্ত বাড়াবাড়ি যেটা চলছিল, শেষ যেটা আমাদের দীনেশ ত্রিবেদীকে করলেন, একজন সিনিয়র পার্লামেন্টেরিয়ানকে, তাকে
সামনে রাজদরবারে যেমন সাধারণ মন্ত্রীরা বসে থাকে, সেরকম রাজদরবারের মতো একটা দরবার খাটিয়ে সেখানে একা তারেক রহমান বসে আছেন, আর সব পারিষদ বর্গের পাশে ওখানে ভারতবর্ষের একজন 43 বছর ধরে পার্লামেন্টেরিয়ান যিনি রয়েছেন, তিনি ওখানে গেছেন, যিনি দুবারের রেলমন্ত্রী এবং রাজ্যসভার ডেপুটি স্পিকার। তাকে বিন্দুমাত্র সৌজন্যটুকু না দেখিয়ে তাকে এক কাতারে বসিয়ে দেওয়া হলো। ভালো, এই পুরোটা কিন্তু পরাগ জৈন লক্ষ্য করেছেন ওখানে থেকে থেকে। ডিজিএফআই এর সঙ্গে যখন মিটিংটা তার হয়, डीजीएफआई के एक कथाई उन्नी बोलेছেন যে आप लोग क्या इंडिया को हलवा रोटी समझे क्या, कभी सेवन सिस्टर खा लेंगे, कभी उड़ीसा खा लेंगे, कभी कलकत्ता खा लेंगे, कभी आधा इंडिया खा लेंगे, समझ क्या रखा है आपने। डीजीएफआई चुप, কোনো কথা নেই। বলে আমাদের পুজো আসতে অনেক দেরি আছে, দিওয়ালি তো অনেক পটকা পটকা জমে আছে, বর্ষাকাল, সব বারুদগুলো নষ্ট হয়ে যাবে, তা আমরা তো দু চারটে পটকা পটকা ফাটানোর জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, দু চারটে পটকা ফাটুক। মানে সব দিক দিয়ে এমন ঝাড় দিয়েছেন। তারপর দ্বিতীয় হলো তারেক রহমানের সঙ্গে মিটিং। পরাগ জৈন টু দা পয়েন্ট কথা বলেন এবং অল্প কথায় কাজ সেরে তিনি বেরিয়ে আসেন, ফালতু বকেন না। তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষ সমস্ত রীতিনীতি মেনে আপনাকে চিঠি দিয়েছে। প্রথম চিঠিটা হচ্ছে শোক জ্ঞাপনের চিঠি, দ্বিতীয় চিঠিটা ছিল আপনাকে ওই দিনই আপনাকে ভারতে আহ্বান করা, নিমন্ত্রণ করা সকন্যা সস্ত্রীক, এবং তৃতীয় চিঠি যেটি এসছে সেটি হচ্ছে আপনি বিমস্টেকের সভাপতি হিসেবে আপনি যেহেতু আছেন, তাই বিমস্টেককে যা রিপ্রেজেন্ট করছে আপনাকে চিঠি পাঠানো হয়েছে। সেটাকে ইস্যু করে আপনি শেখ হাসিনার প্রত্যাবর্তন আপনি আটকানোর চেষ্টা করছেন, আপনি আটকাতে পারবেন না। আমি ডিজিএফআই কে বলে এসেছি অনেক বারুদ জমে আছে আমাদের, বর্ষাকালে নষ্ট হয়ে যাবে, তো দু চারটে পটকা ফটকা ফাটাবো ইচ্ছা আছে। তো এবার কি করবেন না করবেন এবার আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিন, আমি বেশি কথা বলবো না। তবে শেখ হাসিনা ডিসেম্বরের আগেই ফিরবেন। আজ এসপিজি যিনি শীর্ষ কর্তা তিনিও আমার সঙ্গে এসছেন, সঙ্গে আরো দুজন ডেপুটি ডিরেক্টর এসছেন। আমরাও পুরো রাস্তাঘাট খতিয়ে দেখে গেলাম, নিরাপত্তার বিষয়টি দেখে গেলাম। দর্শক একটু আপনাদের বলে রেখে দিই, এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ দেখবেন কালো ড্রেস পরা থাকে। প্রধানমন্ত্রী যখন যান বা আমাদের রাষ্ট্রপতি যখন যান, তার গাড়ি হচ্ছে, গাড়ির সঙ্গে যারা দৌড়য় বা গাড়িতে ঝুলে থাকে আগু পিছু, তারা হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ আমাদের এখানে দুজন ব্যক্তি পায় নর্মালি, এক হচ্ছে রাষ্ট্রপতি, এক হচ্ছে প্রধানমন্ত্রী, আর একজন পান তিনি হচ্ছেন শেখ হাসিনা। তাহলে বুঝে নিন এবার শেখ হাসিনা এখানে কি মর্যাদায় রয়েছেন। তো আমার যতদূর মনে হয় এসপিজি বোধহয় সঙ্গে যাবেন, শেখ হাসিনার সঙ্গে যাবেন। আর এই যে পটকা ফটকা ফাটানোর কথা বলা হয়েছে না, যদি তার আগে বেগরবাই করে, সরি, পটকা ফটকা পাঠিয়ে সব হাওয়া করে দেওয়া হবে। এটা হচ্ছে একটা ভারতের দিক দিয়ে কঠিনতম বার্তা। सीधा होता है बेटा, नहीं तो मार के लंबा कर देंगे। हलवा रोटी नहीं है, इधर मुंह मारता है उधर मुंह मारता है। তারপরেই আপনাদের ওই তারেক রহমান, তারা সাহস হলো না
তিনি ওই কষা জাহিদকে দিয়ে তিনি এই বক্তব্যটুকু লাগিয়ে দিলেন। যেন এটাই যেন একেবারে বরাবরের, এটাই যেন একেবারে সিদ্ধান্ত ছিল। আমি শুনছি আর হাসছি। আমি কর্নারে দিয়ে দিচ্ছি, আপনারা একটু শুনুন, কর্নারে আমি দিয়ে দিচ্ছি। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। এবার বলি, ভারতে সার্জিও ঘোষ এবং দীনেশ ত্রিবেদী এবং আমাদের অজিত দোভালের সঙ্গে একটা মিলিত বৈঠক হয়েছে আজকে সকালে। তার আগে কালকে রাত্রিবেলা তো বৈঠক তো হয়েছেই মোদিজির সঙ্গে, পুরো রিপোর্ট দিয়েছেন মোদিজি। তারপরে এখান থেকে কোনো রকম খবর টবর গেছে, মানে পরাগ জৈনের কাছে, পরাগ জৈন তখন কড়া ডোজ দিয়েছে। তো সার্জিও ঘোষ যে টুইটটি করেছেন, সে টুইটটি আমি এখানে তুলে দিলাম। এই টুইটটা এরা করেছে News18 থেকে আমি নিয়েছি। সেখানে লেখা হচ্ছে, ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া সার্জিও ঘোষ মেট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ফর টকস অ্যান্ড স্ট্রেংথেনিং ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এরকম কিছু একটা হবে, মোড় বলে দেওয়া আছে। আমি আর মোড়টাকে আর তুলিনি। আমি এই টুইটটা আমি আপনাদের এখানে লাগিয়ে দিলাম। এবার আসে আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে, আমাদের তো মাল্টি পার্টি গভর্নমেন্টে আমাদের এখানে 18-20টা ভাষার এমপি রয়েছেন। এই ধরনের যত আপনার হয়, আপনার আলোচনা হয় বা ভিজিট হয়, সফর যখন হয়, বিশেষ করে 71-এর পরে আবার যখন এরকম একটা অবস্থার দিকে এসছে, তখন একটা রিপোর্ট বিভিন্ন ভাষায় টাইপ করা হয়। এই রিপোর্টটা আসে অরিজিনাল, সেখান থেকে বিভিন্ন ভাষায় টাইপ করে সাংসদদের কাছে তার ভাষা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হয়। তাই বাংলা ভাষার রিপোর্টের একটি অংশ আমি পড়ছি, পুরো রিপোর্ট পড়তে পারবো না, একটি রিপোর্টের একটি অংশ আমি পড়ছি। এই সফরের মধ্যে দিয়ে ভারত বিশ্বমঞ্চে আঞ্চলিক রাজনীতিতে তাদের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছে। শেখ হাসিনার শুভ প্রত্যাবর্তন ও জীবন সুরক্ষার প্রশ্নে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারত কতটা সংকল্পবদ্ধ, এই পদক্ষেপ তার উজ্জ্বল প্রমাণ। নিজেদের সীমান্ত রক্ষা, যৌথ সমৃদ্ধি নিশ্চিত করা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শান্তি বজায় রাখতে তারা মাঠ পর্যায়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপহার দিয়েছে, মানে বাংলাদেশকে। কোনো অশুভ শক্তি, মানে বাংলাদেশে যারা পাকিস্তানি রয়েছে বা মৌলবাদী রয়েছে, কোনো অশুভ শক্তি বা প্রতিবন্ধকতা যে দৃঢ় অবস্থানকে বিচলিত করতে পারবে না, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। অর্থাৎ ওই যে পটাকাবাজির কথা বললাম, এটা যদি না হয় তাহলে পটাকাবাজি, কতগুলো পটাকা ফুটতে পারে আর কি। ওই কালী পটকা, দোদমা আছে না আমাদের কালী পুজোয় ফাটে, এরকম পটকা ফুটতে পারে। তার জন্য আপনারা তৈরি হয়ে থাকবেন। তো সব মিলিয়ে এবার আবার পুরনো কথা ফিরে আসে। এখন তারেক রহমানের যে অবস্থা, তারেক রহমান না এসে দেখাক, সাহসটা দেখি একবার যে উনি আসছেন না। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে আর একবার ওনার বৈঠক আছে। এই দীনেশ ত্রিবেদী আজকে রাত্রিবেলা আর কালকে সকালবেলা হয়তো ফিরবেন দিল্লি থেকে। ফিরলে পরে আবার একটা বৈঠক আছে, তখন দেখব রাজ সিংহাসনে তার পাশে একটি ছোট্ট চেয়ার ভিখারি ভারতের কোনো এর জন্য, নেতার জন্য বরাদ্দ হয়েছে কিনা। যদি না বরাদ্দ হয় তাহলে তার জন্য সে উপহারটা কিন্তু তিনি পাবেন। এখন ঘটনা বলেছি না, ঘটনা অনেক, আপনার ঘটনা বহুল হবে, অনেক নাটক হবে। নাটকের এখন
সিন এখন উঠতে শুরু করেছে, এই যে পর্দা না উঠতে শুরু করেছে, কার্টেন রেইজার যাকে বলে, এই কার্টেন রেইজার যখন পুরোটা উঠে যাবে তখন দেখবেন শেখ হাসিনা ঢুকছেন। কার্টেন রেইজার উঠে গেলে শেখ হাসিনা ঢুকছেন এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে। এবং আমি সেই যে 2024 সালের 5ই আগস্ট থেকে বলে আসছি, মুখ ব্যথা হয়ে গেল আমার বলে বলে, এবং আপনাদের গালাগালি শুনতে শুনতে আমার কানে পোকা পড়িয়ে গেছে। হ্যাঁ, তো আমার সেই আশা পূর্ণ হবে। এরপর আমি যা বলেছিলাম তাই করব। যা আমার একটা মিশন ছিল, আমি মিশনে আমার কমপ্লিট হয়ে গেলে এবার আমার এখানে যাত্রা হয়তো শেষও হয়ে যেতে পারে। সেটা আপনারা কমেন্টে বলবেন যে আমার যাত্রা এখানে শেষ হবে নাকি আমার যাত্রা আমি বজায় রাখবো।